দেখ আমার রেডি, এটা এখনই চলে যাবে। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে। আইসিসির অসাংবিধানিক আচরণের জন্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মুস্তফা কামাল। বললেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা একটা সময়োচিত পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যেই তিনি তার অবস্থান তুলে ধরেছিলেন। ওখানে যে অবিচারটা হয়েছে এই জন্য আমি মনে করি ঠিক আছে, প্রতিবাদ করছে এবং আমি এটা সাধুবাদ জানাই। কামালের পদত্যাগের সিদ্ধান্তকে বাহবা দিচ্ছেন দেশের ক্রিকেট প্রেমী ও সাবেক অধিনায়করা। তবে অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবার পরামর্শ। আইসিসির সভাপতির হঠাৎ পদত্যাগে দেশে বিদেশে গণমাধ্যমে ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইসিসি ও সিমোশনের ব্যাপক সমালোচনা এবং অপর্যাপ্ত অনুশীলন এবং যথেষ্ট সুবিধার অভাবেই এএফসি অনূর্ধ্ব-23 ফুটবল বাছাইয়ের বাংলাদেশের ভরাডুবি। আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার তাগিদ। দেখছিলেন খেলার সময় শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, আজকে আমাদের আয়োজনে নানা বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর ডেপুটি স্পোর্টস এডিটর পবিত্র কুণ্ডু। দাদা, আপনাকে স্বাগত। আজ আসলে নজিরবিহীন একটি ঘটনাই ঘটেছে, যেটা আমরা দেখেছি যে আইসিসি বিশ্বকাপের আইসিসির একজন প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। তো এই বিষয়ে আমরা কথা বলবো, তবে আগে এই রিলেটেড রিপোর্টটি আমরা দেখে আসি। আইসিসির অসাংবিধানিক আচরণের জন্য প্রতিষ্ঠানটির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আহম মুস্তফা কামাল। সেই সঙ্গে কামাল বলেন বিশ্বকাপে আইসিসি বাংলাদেশের অধিকার কেড়ে নিয়েছে। তিনি আরও বলেন ভারত বাংলাদেশ ম্যাচে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়নি, তাই বাংলাদেশকে এভাবে হারতে হয়েছে। পাশাপাশি কামাল বর্তমান চেয়ারম্যান আইপিএল ফিক্সিংয়ে জড়িত এন শ্রীনিবাসনেরও কড়া সমালোচনা করেন। ধরে নেন যে আমি পদত্যাগ, আমার রেডি, এটা এখনই চলে যাবে। এখন থেকে আমি যে বক্তব্য দেব সেই বক্তব্য হবে সাবেক সভাপতি হিসেবে আইসিসি। মোস্তফা কামালের পদত্যাগের ঘোষণাটা বিনা মেঘে বজ্রপাতের মতো নয়, কারণ ক্রিকেট আকাশে অনেক আগেই মেঘের জমাট বেঁধেছিল। যখন ভদ্রলোকের ক্রিকেটে অন্যায়, অবিচার, অসৎ ব্যক্তিদের ইশারায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের স্বপ্নের ডাকাতি হয়, এরপর বিদ্রোহী হয়ে ওঠেন আইসিসির সভাপতি, কারণ সেটা যে তার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। তাই তিনি বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে। মেলবোর্নের মাঠে প্রথম খেলা হলো স্পাইডার ক্যামেরা বাদ দিয়ে। যেভাবে অন্যান্য খেলার টেকনোলজি ব্যবহার করা হয় সেদিন টেকনোলজি ব্যবহার করা হলো না। সেখানে জায়ান্ট স্ক্রিনে লেখা আছে জিতেগা রে ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। আমাদের হক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে, গায়ের জোরে। পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো শ্রীনিবাসন টাইগারদের স্বপ্নজয়ের ম্যাচ চুরি করেই ক্ষান্ত হননি। প্রচারণার লোভে কৌশলে মুস্তফা কামালকে আইসিসির কাছে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু ও দেশের সম্মানের স্বার্থে উল্টো প্রতিবাদ করেছেন কামাল। অ্যাপোলজি সাবমিট না করেন তাহলে স্টেটমেন্ট যেটা দিয়েছেন সেটা উইথড্র করে নেন। আমি বললাম যে সেই স্টেটমেন্ট আমি উইথড্র করবো না। সেই স্টেটমেন্ট হচ্ছে 16 কোটি মানুষের মনের কথা। তাদের বিরুদ্ধে যে আচরণ করা হয়েছে সেই আচরণ এবং কিভাবে আচরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে সেগুলোর সবকিছু সেখানে বর্ণনা আছে। সুতরাং 16 কোটি মানুষ এটা অবহিত, আমি কি স্টেটমেন্ট করেছি। শ্রীনিবাসনের অপকর্ম সরজমিনে প্রত্যক্ষ করেছেন মুস্তফা কামাল। দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর লিখিত এক বক্তব্যে দেশের সীমানা ছাড়িয়ে শীর্ষ সংগঠক হয়ে ওঠার পিছনে সবার প্রতি কৃতজ্ঞতা তার। My respected 160 million Bangladeshis and my respected all the global cricket players, cricket organizers and cricket patrons. মুস্তফা কামালের বিশ্বাস তার এমন আপোষহীন প্রতিবাদে কিছুটা হলেও বিশ্ব ক্রিকেটে থাকা কালো ছায়া সাবধানী হয়ে উঠবে। আমরা নিজের মতো করে কিছু করতে পারি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। 19 মার্চ মেলবোর্নে ভারত বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে শুরু। সেই বিতর্কে আইসিসি আরও বাড়ায় যখন বিশ্বকাপ ট্রফির সভাপতি নয়, চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে দিয়ে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন দলের হাতে, যা প্রতিষ্ঠানটির সংবিধান পরিপন্থী। মেলবোর্নে সেদিন সময় সংবাদে পদত্যাগের যে ইঙ্গিত দিয়েছিলেন মুস্তফা কামাল, আজ পদত্যাগ করে সেটিতে যোগ করলেন নতুন মাত্রা। চলুন সেদিনের ঘটনাটা আবার একটু দেখে আসি।
19 মার্চ মেলবোর্নে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতে যখন দুদেশ গলা মেলাচ্ছিলেন, তখনও ক্রিকেট বিশ্ব বুঝতে পারেনি কতটা কলঙ্কিত ঘটনা ঘটতে যাচ্ছে ভদ্রলোকের খেলা ক্রিকেটে। সাকিব রুবেলদের চমৎকার বোলিংয়ে দিশেহারা ভারতীয় ব্যাটিং লাইন, রান রেট ছিল যেন কচ্ছপ গতির। আর তখনই বাংলাদেশ দলের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিত শর্মাকে দারুণভাবে পরাস্ত করেন রুবেল। ফুলটস বলে সরাসরি ক্যাচ, কিন্তু শুরুতে দ্বিধাদ্বন্দ্বে থাকা আম্পায়ার আলিমদার ও ইয়ান গোল্ড পুরো এমসিজিকে অবাক করে ডাকেন নো বল। পরে যা দেখা যায়, কোমরের অনেক নিচে ছিল বলের গতি। এরপর ভারতের দেয়া 303 রানের টার্গেট তাড়া করতে নামা বাংলাদেশ যখন দারুণ ছন্দে ব্যাট করছে, তখন ক্রিকেট বিশ্ব দেখল বাজে আম্পায়ারিং এর সেরা নমুনাটি। টাইগারদের ফর্মে থাকা মাহমুদুল্লাহ শটে বল ধরতে গিয়ে যখন বাউন্ডারিতে পা ছুঁয়েছেন শেখর ধাওয়ান, তখন আম্পায়ার 6-9 দিলেন আউট। আধুনিক ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার নয়, মাঠের বাইরের কুটচালটাই যেন বড় হয়ে উঠল বিশ্ব ক্রিকেটে। আপনি তো মাঠে ছিলেন, মানে আজকের খেলা নিয়ে আপনি কি বলবেন? আর সেদিন ব্যাপারটি সহ্য করতে না পেরে মেলবোর্নে সময় সংবাদে আইসিসি সমালোচনার সঙ্গে পদত্যাগের ইঙ্গিত দেন সভাপতি কামাল। মিটিংয়ে এমনও হতে পারে, মেবি আই উইল রিজাইন, বিকজ আমি যা দেখেছি আর যে যা দেখলাম, বিলবোর্ড যা দেখলাম, এখানে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। পরে এ নিয়ে দেশে বিদেশে গণমাধ্যমের সমালোচনার ঝড় ওঠে। এখানে বিতর্ক শেষ করেননি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। নিজ দেশে আইপিএল এ ফিক্সিং এ জড়িত থাকার পরও আইসিসির গঠনতন্ত্র ভেঙে সভাপতি নয়, নিজে বিশ্বকাপ ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন দলের হাতে, যা ভারতেও ব্যাপক সমালোচনা হয়। শেষে কামালের পদত্যাগে যা পেল নতুন মোড়। মেলবোর্নের মাঠে প্রথম। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম আজ এই আইসিসি সভাপতির পদত্যাগের বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর ডেপুটি স্পোর্টস এডিটর পবিত্র কুণ্ডু। দাদা, আমরা আসলে দুটি ঘটনা দেখলাম, আসলে ঘটনার সূত্রপাত কোথায় হলো এবং আজকে সেটির আমরা ফলাফলটিও দেখতে পেলাম যে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। তো এই পদত্যাগের বিষয়টিকে আপনি কি বলবেন, যেটা কি যুক্তিযুক্ত হলো শেষ পর্যন্ত যে তিনি পদত্যাগ করলেন? পদত্যাগ ধরেন আবু হেনা মোস্তফা কামালের মোস্তফা কামাল উনি ইঙ্গিত দিয়েই রেখেছিলেন এরকমই একদমই যে নজিরবিহীন অবশ্যই, কিন্তু আমরা একেবারে চমকে যাইনি। উনি আজকে পদত্যাগ করে উনি সেটাই প্রমাণ করলেন। তো আমাদের ক্রিকেটের জন্য আমাদের যে আবেগ, একজন সাধারণ দেশবাসীর যে আবেগ, সেই আবেগটা উনি ধারণ করেন এবং উনি প্রতিবাদ করেছেন। ওনার দিক থেকে ঠিকই আছে, তবে এর পূর্বাপর কি হবে এটা সে একটু ভাবা উচিত ছিল বা ভেবে কাজ করাই উচিত ছিল। উনি সে সময় আবেগের বশে বলে ফেলেছেন, কিন্তু কথা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। উনি সেভাবেই কাজ করেছেন। আজকে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং মজার ব্যাপার হলো ওনার এই পদত্যাগ করার এটি খুব নাটকীয় ছিল। উনি আবেগপূর্ণ একটি বক্তব্য রেখেছেন হযরত শাহজালাল বিমানবন্দরে, আপনারা সবাই জানেন। সেই বক্তব্যে উনি যেভাবে নিজেকে তুলে ধরেছেন তাতে মনে হচ্ছে যে আসলেই উনি 16 কোটি মানুষের কথা ভেবেছেন, উনি দেশের ক্রিকেটের কথা ভেবেছেন। উনি শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে ভাবেননি আর কি, যে আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি বটে, কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে এসেছি। তো আমি তো বলবো আমাদের বাংলাদেশ ক্রিকেট দল বীরের মতো কাজ করেছে, বীরোচিত কাজ করেছে। আর তারপরে অবশ্যই বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে আজকে আর একজন নতুন বীর আমরা পেলাম, আবু হেনা মোস্তফা কামাল, আমাদের সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরেকটি বিষয়, যে অনেকেই বলছেন যে তার অনেক প্রশংসা করছেন, যে তার এই পদত্যাগের বিষয়টি বাহবা দিচ্ছেন, কিন্তু আবার অনেকে বলছেন যে তিনি যদি আইসিসিতে থাকতেন, যদিও এখন একটি আইসিসি সভাপতির যে পদটি আছে সে তার কোনো ক্ষমতাই নেই বলা যায়, সব ক্ষমতা আসলে চেয়ারম্যান। তারপর উনি যদি আইসিসিতে থেকে আরো প্রতিবাদ জানাতেন, সেটি থেকে আমাদের আরো উপকৃত হতো না, বা আমাদের আরো ভয়েসটা আরো জোরালো হতো না আইসিসিতে? না, ঘটনা হলো যে উনি তো সবকিছুর উপরে একজন রাজনীতিকও, কিন্তু জি অবশ্যই উনি কিন্তু রাজনীতিকও। উনি পূর্বাপর ভেবেছেন, সবকিছু ভেবেছেন যে কি হতে পারে না হতে পারে। ওনার হয়তো এরকম একটি পরিস্থিতি ওনার জন্য তৈরি হয়েছিল যে উনি আর সেখানে হয়তো কথা বলতে পারতেন না। আর আমরা তো জানি যে ওনার আর মাত্র টেনিউর ছিল মাত্র 3 মাস। 30শে জুন ওনার টেনিউর শেষ হয়ে যেত। জুলাই 2014-তে উনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তো
তো 3 মাস জানেন যে এই 15 এবং 16 তারিখে নেক্সট আরেকটি আইসিসি মিটিং, দুবাইতে। হ্যাঁ নেক্সট আইসিসি মিটিং। তো এইখানে মিডিয়াতে এমন খবরও জানা গেছে, এমনও ইঙ্গিত পাওয়া গেছে যে তাকে হয়তো এখানে ইমপিচ করা হতো, তাকে সরিয়ে দেয়া হতো। তো সেটা তো গৌরবজনক কিছু হতো না, সম্মানজনক কিছু হতো না। তো উনি ওইটা হয়তো ফোর্সই করেছেন, যে ভেবেছেন যে এরকম হতে পারে। তো ওইখানে অসম্মানিত হওয়ার জন্য তো যাওয়া যায় না, কখনোই। তার আগে আমি পদত্যাগ করলাম, এটা একটা হতে পারে। জি, আবার সত্যি উনি হয়তো বাংলাদেশের ক্রিকেটের প্রতি আবেগ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, প্রেম দেখিয়ে উনি সরে দাঁড়ালেন, দুটোই হতে পারে। জি। তবে সবকিছুর ওপর উনি যেটা করেছেন, প্রথমে ভেবেছিলাম যে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য হয়তো এটি খারাপ হতে পারে, যে ক্রিকেট ডিপ্লোমেসির ক্ষেত্রে আমাদের তো মেনে নিতেই হবে যে ভারত হলো দাদা, অবশ্যই। দাদাগিরি করে, এবং বিশ্ব তাদের ক্রিকেটে। বশ্যতা অন্য বড় বড় দেশও স্বীকার করে নিয়েছে। যেটা ইংল্যান্ড তো এবং আমরা তো অস্ট্রেলিয়া একটা চুনোপুটি, তাই না? ওই যে একটা কথা আছে না, রাজার আছে যে ধন, টুনির আছে সেই ধন। ওই নিয়ে তো বড়াই করা যায় না, জলে নেমে কুমিরের সাথে লড়াই করা যায় না, সেগুলো আমাদের ভাবতে হবে। তবে উনি কিন্তু এই যে ওনার যে স্টেটমেন্টটা প্রেস, সেটা আমার কাছে আছে। উনি খুবই আবেগময় ভাষণ দিয়েছেন, বক্তৃতা বলেছেন যেটি, কিন্তু উনি পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন যে পার্সোনাল রিজনস, এবং পুরোপুরি ICC ব্যক্তিগত কারণ। অসাংবিধানিক কিছু আচরণের কথা উল্লেখ হ্যাঁ, করেছেন। অসাংবিধানিক উনি কিন্তু আগে বলেছেন, সবকিছুই বলেছেন, কিন্তু কারণ দেখিয়েছেন পার্সোনাল রিজনস। কিন্তু ঘটনা হলো, কারণ যাই উনি পার্সোনাল রিজনস দেখান আর না দেখান, এটা কিন্তু চাউর হয়ে গেছে যে উনি কেন পদত্যাগ করলেন। এটা আমরা জানি যে ওনাকে সংবিধান অনুযায়ী, আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী ওনাকে পুরস্কার দিতে দেওয়া হয়নি, মঞ্চেও ছিলেন না। মঞ্চে এই ব্যাপারটি আমি একটু অন্যভাবে দেখি। উনি যখন জেনেই গেলেন তখন যে আমি আইসিসির প্রেসিডেন্ট আর আমাকে ট্রফি দিতে দেওয়া হবে না, তাহলে তো মঞ্চে যাওয়া না যাওয়া সমান ব্যাপার। ওইটা আমি সেইভাবে দেখছি না। ঘটনা হলো যে তাকে ট্রফি দিতে দেওয়া হয়নি। আইসিসির গঠনতন্ত্রের 3(3) বি ধারা অনুযায়ী, 3(3) বি, হ্যাঁ 3(3) বি ধারা অনুযায়ী এই অধিকার শুধু আইসিসি প্রেসিডেন্টেরই আছে। তো এটা তো একদম সুস্পষ্ট লঙ্ঘন। এটা নিয়ে সারা বিশ্বেই ঝড় উঠছে। এখন শ্রীনিবাসনের পক্ষে যে সবাই আছে তা কিন্তু না, তাদের নিজের দেশের মিডিয়া তার পক্ষে না। হ্যাঁ, মিডিয়া যে পুরোপুরি পক্ষে নাই তা না, তবে উনি বিতর্কিত, এটা সমানভাবে গৃহীত হয়নি। ওইখানেও তার সমালোচনা হচ্ছে। আর নারায়ণস্বামী শ্রীনিবাসন অতীতেও অনেক কাজ করেছেন, যাতে তার প্রতিহিংসা পরায়ণ, ক্ষমতালোভী একটি চরিত্র কিন্তু ফুটে উঠেছে, আমরা জানি। এই ঘটনা যখন ভারতের বিরুদ্ধে বলা হলো, আমরা কিন্তু আশঙ্কা করছিলাম যে এন শ্রীনিবাসন এটিকে ভালোভাবে দেখবে না। তারপরই দেখেন 29শে মার্চ ফাইনাল, তার আগের রাতে উনি একটি মিটিং ডাকলেন এবং সেই মিটিংটাকে বলা হচ্ছে সংশোধনী আনার মিটিং। সেটা কিন্তু হয় না, 4-5 জন হুট করে এইভাবে তো ডাকা যায় না, সবাইকে নোটিশ দিতে হবে এবং কনভেন করবেন কিন্তু প্রেসিডেন্ট। এবং উনি তো চেয়ারম্যান, উনি হলেন নির্বাহী প্রধান, নির্বাহী কমিটির প্রধান এক্সকো। তো এইভাবে তো হয় না। তারপরে যা হওয়ার হলো, তাকে সরিয়ে দেওয়া, তাকে পুরস্কার প্রদান থেকে বঞ্চিত করা হলো। এটা অবশ্যই আমাদের একটা আবেগের জায়গা, আমাদের ক্রিকেটের জন্যে। বা উনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, সারা বাংলাদেশ সেদিন যেভাবে ফুঁসে উঠেছিল আমরা দেখেছিলাম ওই কোয়ার্টার ফাইনালে 19শে মার্চ, তাই না? এটা তো সত্যি কথা যে 3টা ডিসিশন কিন্তু আমাদের বিরুদ্ধে গেছে। সেটা যদি আমি ধরেও নিই যে 50-50 ডিসিশন ছিল, 50-50 ডিসিশন কি আমাদের পক্ষে একটিও যায় না? আর সবচেয়ে বড় কথা যে আম্পায়াররা টেকনোলজির সমস্ত সুবিধা নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও কেন টেকনোলজির ব্যবহার করলেন না? দাদা, আমরা আপনার সাথে আরো কথা বলবো, তবে আজ কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশে পৌঁছেছেন বিসিবির সভাপতি। উনি এসে কিছু কথা বলেছেন, তার কথাগুলো একটু শুনে আসি। মুস্তফা কামালের আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করাটা দুঃখজনক। আর অন্তর্বর্তীকালীন সময়ে এই পদে কে আসবেন কিংবা কোন পন্থায় তাকে নির্বাচিত করা হবে সে ব্যাপারে কিছুই জানেন না বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
অস্ট্রেলিয়া থেকে বুধবার রাতে দেশে ফিরে এমনটাই জানান তিনি। কামাল সাহেব উনি রিজাইন করেছেন এবং এই পুরো জিনিসটাই আমার কাছে মনে হয়েছে যে দুঃখজনক, এছাড়া কি বলবো, এরকম হওয়া উচিত না হওয়াই ভালো ছিল। এখন পর্যন্ত যেটা সিস্টেমটা ছিল, আমাদের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল ফ্রম বিসিবি, আর আমরা কিন্তু বিসিবি দিয়েছিলাম যেটা নাকি আমরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীর ওখান থেকে যে নামটা এসেছিল বা সরকারের কাছ থেকে যে নামটা এসেছিল সেটাই আমরা সবসময় পাঠিয়ে দিয়ে এবারও পাঠিয়ে দিয়েছিলাম। প্রথমত আমি মনে করি নেক্সট মিটিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, জানা যে এখন নেক্সট আইসিসি কি ভাবছে, এখানে কি করতে হবে এবং প্রসিডিওরটা কি। দ্বিতীয়ত হচ্ছে এই অল্প সময়ের জন্য, এই 1 মাস 2 মাসের জন্য যদি স্ট্রাকচারাল বা কনস্টিটিউশনাল চেঞ্জ আনতে হয়, এটা একটা বিরাট ঝামেলা। এটা আইসিসির জন্য ঝামেলা, আমাদের বিসিবির জন্য ঝামেলা। আগে প্রস্তাব আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এমনও হতে পারে যে এই আইসিসি উর্দের সাইডটা, লিগ্যাল সাইডটাও দেখা দাও। পুরো ইস্যুটা আমি মনে করি লিগ্যাল সাইড সবকিছু আইসিসির তরফ থেকেও রিভিজিট করার একটা সময় এসেছে। আইসিসি সভাপতির পদ থেকে আহমদ মুস্তফা কামালের পদত্যাগ করার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়করা। আইপিএল ফিক্সিংয়ে বিতর্কিত শ্রীনিবাসন শুধু মুস্তফা কামালকেই নয়, বরং পুরো বাংলাদেশের ক্রিকেটকে অশ্রদ্ধা করেছেন বলে মনে করেন তারা, যার ফলে তার বিরুদ্ধে মানহানির মামলা করার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়করা। তবে এই সিদ্ধান্ত শ্রীনিবাসনের জন্য চপেটাঘাত হবে বলে মনে করেন তারা। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রশ্নবিদ্ধ জয়, যার রেশ ধরে আইসিসির নিয়ম ভেঙে বিশ্বকাপের ট্রফি দেয়া থেকে বঞ্চিত করা হয় আইসিসি প্রেসিডেন্ট আহমদ মুস্তফা কামালকে। এসব ইস্যুতে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন মুস্তফা কামাল। তার এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও সাহসী বলে অভিহিত করেছেন দেশের সাবেক অধিনায়করা। এটা একটা সময়োচিত পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যেই তিনি তার অবস্থান তুলে ধরেছিলেন। বাংলাদেশকে তার মাধ্যমে আমি মনে করি এটা একটা তাদের রাইটসটাকে খর্ব করা হয়েছিল। তার একটা স্ট্রং স্টেটমেন্ট হিসাবে উনি যে রিজাইন করেছেন। তবে এই সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের ক্রিকেটে পড়বে না বলে মনে করেন তারা। শ্রীনিবাসনের বিপক্ষে মানহানি মামলা করা উচিত বলে মত সাবেক টাইগার দলনেতাদের। উনি হয়তো মানহানি কেসে যাবেন বা উনি হয়তো এটা নিয়ে একটা লিটিগেশনে যাবেন হয়তো। কামাল ভাইয়ের এই স্টেটমেন্ট, এই স্ট্যান্ড থেকে একটা ধাক্কা লাগবে। আইসিসি কিন্তু তার নিউট্রালিটি এবং তার ট্রান্সপারেন্সি এই সবগুলোর উপরে কিন্তু একটা কালো একটা স্পট খুব ভালোভাবেই আমি পড়ে গেছে। ইন্ডিয়ান ক্রিকেটও তো তার অবস্থান নড়বড়ে, সে কারণে আমি মনে করি যে এখানে দ্বিপাক্ষিক সমঝোতার কোনো ঘাটতি হবে বলে আমার মনে হয় না। ক্রিকেটকে পরিচ্ছন্ন করার জন্য এখন একটা দাবি হওয়া উচিত যে তাকে কিভাবে আইসিসির এই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া যায়। তবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবিকেও আরো বেশি কূটনৈতিক তৎপরতা বাড়াতে পরামর্শ দিলেন সাবেকরা। কূটনীতি, রিলেশনশিপ ডেভেলপ করা, 1-to-1 বায়োলেটার করা, একই সঙ্গে আমাদের ক্রিকেটটা যাতে ডেভেলপ করে, মাঠের ক্রিকেটটা যাতে ডেভেলপ করে, সেই দিকে বাংলাদেশ ক্রিকেটকে এখন প্রচুর মনোনিবেশ করতে হবে। আমি মুস্তফা কামালের এমন সাহসী পদক্ষেপ আইসিসির ভবিষ্যৎ পথচলাকে আরো সতর্ক করবে বলে মনে করেন দেশের সাবেক 2 দলপতি। বাংলাদেশের থেকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা কথা বলছিলাম পবিত্র কুণ্ডুর সঙ্গে। দাদা, আমরা দেখলাম যে পাপন ভাই যেটা কথা বলছিলেন যে আসলে আইসিসির যেটা বলে যে 1 বছর কিন্তু আসলে থাকবে, কোন একটা দেশ থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবেন আইসিসির সভাপতি হিসেবে। এখন 9 মাসে চলে গেলেন, এখন আসলে বিসিবির কি করা উচিত, বা বিসিবি থেকে যদি কাউকে চাওয়া হয় সেক্ষেত্রে যাওয়া উচিত নাকি প্রোটেস্টে থাকা উচিত? সেক্ষেত্রে বিসিবির কোনো সমস্যা হতে পারে কিনা? না, আমি এই প্রতিবাদ করে যাব না, আমি এই নীতিতে আমি বিশ্বাসী না। আমার মনে হয় ওইখানে যাওয়া উচিত এবং একটা সংগঠনের ভিতরে থেকেও প্রতিবাদ করা যায়, আরো বেশি করে করা যায়। সংগঠনের বাইরে গেলে কিন্তু প্রতিবাদটা করা যায় না, সংগঠনের ভেতরে থেকে। এবং যদি এই সুযোগটা আসে, আমি জানি কনস্টিটিউশনে আইসিসির গঠনতন্ত্রে এটি ক্লিয়ার নেই, শুধু ওই একটি ব্যাপারই বিষয়ই আছে যে 1 বছরের জন্য একটি দেশ থেকে, হ্যাঁ, একটি দেশ থেকেই প্রধান থাকবেন, আইসিসি প্রেসিডেন্ট থাকবেন, যেটি আসলে সেরিমোনিয়াল পোস্ট, আলংকারিক পদ। তো আর 3 মাস আছে। এখন বিসিবির কাছে যদি প্রস্তাব চায়, বিসিবির অবশ্যই রেসপন্ড করা উচিত। আর এটা কিভাবে বিসিবি নমিনেট করবে, কাকে মনোনয়ন দেবে, বিসিবি এটা ভাববে। সরকারের কাছ থেকেও পরামর্শ চাইতে পারে, বা সরকারের হয়তো কোনো নির্দেশনা থাকতে পারে, যেভাবে নাজমুল হাসান সাহেব বললেন
যে মোস্তফা কামাল সাহেবের যে মনোনয়ন প্রক্রিয়াটা সেটি হাইয়েস্ট লেভেল থেকেই এসেছিল আর কি। আইসিসির সভাপতি পদ থেকে আহমদ মুস্তফা কামালের পদত্যাগের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হয়। মুস্তফা কামালের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তরা তার প্রশংসা করলেও আইসিসি ও এন শ্রীনিবাসনের ব্যাপক সমালোচনা করেন। বিশ্বকাপ শেষ, কিন্তু বিশ্বকাপের মাঠ ও মাঠের বাইরের নানা বিষয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। এবারের বিশ্বকাপের প্রথম দিনই ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারিং বিতর্ক শুরু হয়, কিন্তু তা ভিন্ন মাত্রা পায় বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে, যার জের ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আইসিসির তৎকালীন প্রেসিডেন্ট আহমদ মুস্তফা কামাল পদত্যাগের ঘোষণা এবং ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিতে না দেয়ায় শেষ পর্যন্ত পদত্যাগই করলেন। আর হঠাৎ করে মুস্তফা কামালের এমন সিদ্ধান্ত শুধু দেশীয় না, প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ফলো করে খবর প্রচার করা হয়। বিষয়টিকে আন্তর্জাতিক গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়েছে। ইংলিশ গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ান সহ ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এবং ক্রিক বাজেরও টপ নিউজে ছিল বাংলাদেশের মুস্তফা কামালের পদত্যাগের বিষয়টি। শুধু তাই না, শ্রীনিবাসনের নিজ দেশ ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভিও ব্রেকিং নিউজে এই খবরটি জানায়। মুস্তফা কামালকে বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে না রাখায় সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীনিবাসন ও আইসিসির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিল এদেশের সাধারণ ক্রিকেট প্রেমীরা। তবে এবার দেশের সীমানায় থেমে থাকেনি ক্রিকেট ভক্তদের ক্ষোভ কিংবা বাহবা। আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর ফেসবুকে অনেক ক্রিকেট ভক্তই মুস্তফা কামালের যেমন প্রশংসা করেছেন, তেমনি আইসিসি ও শ্রীনিবাসনের বিরুদ্ধে নানা মন্তব্য করেন। বিভিন্ন দেশের এই ক্রিকেট প্রেমীরা আইসিসিকে আন্তর্জাতিক করাপ্ট কাউন্সিল এবং শ্রীনিবাসনকে স্পট ফিক্সার বলে উল্লেখ করেন। আর এই সব থেকেই বোঝা যায় সাধারণ ক্রিকেট ভক্তরাও ক্রিকেটের বাণিজ্যিকীকরণ না, বরং ক্রিকেটের বিশ্বায়ন চান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দৈনিক প্রথম আলোর ডেপুটি স্পোর্টস এডিটর পবিত্র কুণ্ডুর সঙ্গে। দাদা, আসলে অনেকেই যেমন বলছিলাম যে আমরা প্রতিবেদনে দেখলাম যে এন শ্রীনিবাসনকে স্পট ফিক্সার বলছে, তার এগেনস্টে এত অ্যালিগেশন, এত অভিযোগ এবং একরকম বিতাড়িত হয়েছেন তার ক্রিকেট বোর্ড থেকে, তারপর এই লোকটাকে একটা ক্রিকেট সংস্থা, একটা আন্তর্জাতিক সংস্থার প্রধানের পদে রেখে পুরো সংস্থাটাই তো আসলে বলা যায় যে প্রশ্নবিদ্ধ হয় যখন এমন একটি লোক থাকেন, কনভিক্টেড লোক। এই কথাটাই বলছি। দেখেন, মোস্তফা কামাল সাহেব যখন আম্পায়ারিং এর বিরুদ্ধে কথা বললেন, তখন আইসিসির চিফ এক্সিকিউটিভ সিইও, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন স্টেটমেন্ট দিলেন যে উনি এটা করতে পারেন না। ঠিকই আছে, হয়তো করতে পারেন না তারই, কিন্তু ঘটনা হলো যে লোকটাকে দিয়ে তার বদলে যে লোকটা ওই পডিয়ামে উঠে ওই দিন ট্রফি দিলেন, সেই লোকটা কেমন? আয়নার দিকে তিনি যদি তাকিয়ে দেখেন নিজেকে, উনি তো দুর্নীতি পরায়ণ। শুধু তিনি না, পুরো পরিবার। হ্যাঁ, সেটাই আরো মোস্তফা কামাল সাহেবকে আরো গ্লোরিফাই করেছে যে চূড়ান্ত রকমের দুর্নীতি পরায়ণ, যাকে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যাকে সরিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে, তিনি কিভাবে পুরস্কারটি দেন? হ্যাঁ, উনি হয়তো আইসিসি চেয়ারম্যান যখন হয়েছিলেন তখন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বা ওঠেনি, কিন্তু উনি তো ওই আইপিএল ফিক্সিং এ তার নাম উঠেছে, তার জামাতা এবং গুরুনাথ মায়াপ্পন এবং তার চেন্নাই সুপার কিংসে পরিষ্কার উনি ফিক্সিং এ জড়িত, আর উনি তার শ্বশুর হিসেবে কিছুই জানবেন না? সেটা তো হয় না। এবং শ্রীনিবাসন আসলে খুব জনপ্রিয় কিন্তু নন ক্রিকেট প্রশাসক হিসেবে, এবং উনি নিজেকে প্রমাণ করেছেন ক্ষমতালোভী, প্রতিহিংসাপরায়ণ একজন ব্যক্তি হিসেবে, যার জন্যে ভারতের ক্রিকেট সমাজে অতটা গ্রহণযোগ্য কিন্তু নন। আজকে ভারতেরই সংবাদ মাধ্যমে, মিডিয়াতে দেখেছি একটি, আমার খুব মনে পড়ছে, আমি পত্রিকাটার নাম মনে করতে পারছি না, সম্ভবত দ্য টেলিগ্রাফ, কলকাতা থেকে প্রকাশিত, সুন্দর লিখেছে, যে সাহস ভারতের কোনো ক্রিকেট প্রশাসক দেখাতে পারেনি, যে সাহস অন্য দেশের কোনো ক্রিকেট প্রশাসক দেখাতে পারেনি, সেটি করে দেখালেন আহমদ মোস্তফা কামাল। হ্যাটস অফ টু হিম। এটা সত্যি। হয়তো অনেকেই বলছে যে না, এটি একটা ভয়ের ব্যাপার, আমাদের ক্রিকেটের উপর দিয়ে একটি ঝড় বয়ে যাবে, ভিন্ডিকেশন, প্রতিহিংসা পরায়ণ অনেক কিছুই করতে পারেন শ্রীনিবাসন। কিন্তু একটি সত্যি কথা, যেটা ঢিল তো ছোড়া হলো, এ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তি, পাকিস্তান, তারা কিন্তু কথা বলতে পারছে না। তারা এই ভারতের যে অর্থনৈতিক যে দাদাগিরি, বশ্যতা মেনে নিয়েছে যে তারা 70% রেভিনিউ
তাদের যোগান দেয় জি কর্পোরেট ইন্ডিয়া থেকে মেনে নিয়েছে, এইভাবে প্রতিবাদ করেনি। এইটাই সবাই স্বাগত জানাবে বা অভিনন্দন জানাবে, তারিফ করবেন মোস্তফা কামাল সাহেবের। তবে আরেকটি বিষয় যে তার এই ঘটনাগুলোর পর যে আমরা আসলে আমাদের যেহেতু মোস্তফা কামাল আমাদেরই একজন বাংলাদেশী এবং তিনি আইসিসির মতো একটি পদে আছেন, আরো 1.5 বছরের মতো থাকবেন উনি, তো এতে বাংলাদেশের কোনো ক্রিকেটের ক্ষতি হতে পারে কিনা? কারণ উনি তো দেখুন, এখন শ্রীনিবাসন কিন্তু উনি আইসিসিতে আছেন, আইসিসির চেয়ারম্যান, আর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু জগমোহন ডালমিয়া, দুইজন আলাদা ব্যক্তি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে একই গোষ্ঠীর লোক, কিন্তু এবার নির্বাচনে বা জগমোহন ডালমিয়া কিন্তু তার শিবিরেরই লোক, তার গোষ্ঠীর লোক। তো ওইখানে আমাদের ক্রিকেট ডিপ্লোমেসিটা দরকার, ক্রিকেট দুতিয়ালিটা করতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে জগমোহন ডালমিয়া উনি যখন আইসিসির প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার ব্যাপারে তার অনেক ভূমিকা ছিল, উনি আমাদের সমর্থন দিয়েছেন। আমি যদিও বলবো না একেবারে জগমোহন ডালমিয়া আমাদের টেস্ট স্ট্যাটাস পাইয়ে দিয়েছেন, তা না, কারণ তখন আইসিসির নীতিই ছিল এরকম যে শুধু আমরা সুপার স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার দেখব না, আমরা সুপার স্ট্রাকচারটাও দেখব, যে সে দেশে ক্রিকেট নিয়ে সেই দেশের জনগণের আগ্রহ। তা যদি আগ্রহের কথা বিবেচনা করি, আমরা ভেরি নেক্সট টু ইন্ডিয়া, ভারতের পরেই কিন্তু আমাদের অবস্থান। ভারতে যেমন ক্রিকেট নিয়ে উন্মাদনা আছে, তারপরেই কিন্তু বাংলাদেশ। সুতরাং আন্তর্জাতিক ক্রিকেট মহল, আইসিসিও চাইবে না বাংলাদেশ দূরে সরে যাক বা বাংলাদেশকে দূরে সরিয়ে দেয়া হোক। এইখানে আমাদের ক্রিকেট ডিপ্লোমেসির দরকার আছে। আর শ্রীনিবাসন তো উনি আইসিসির, হ্যাঁ উনি হয়তো চেষ্টা করবেন সেই ভিন্ডিকেশনের হাত থেকে আমরা যাতে নিষ্কৃতি পাই, তার ওই রোষটা যাতে না পড়ে, সেই চেষ্টাটা করে যেতে হবে। আমরা, আপনি যেমন বলছিলেন যে বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয়, তেমনি কিন্তু আসলে আজ ভক্ত সমর্থকরা এরকম অনেক তাদের মন্তব্য জানিয়েছেন, সেই নিয়ে একটু রিপোর্ট আছে, সেটি আমরা একটু দেখে আসি। এদিকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির পদ থেকে আহমদ মুস্তফা কামালের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। পদত্যাগ অনেকের কাছে প্রতিবাদের ভাষা হলেও অনেকেই গুরুত্ব দিলেন আইনি লড়াইয়ের বিষয়ে। সেই সাথে বিসিসিআইয়ের সাবেক সভাপতি শ্রীনিবাসনের অভিযোগের কাঠগড়ে দাঁড় করানোর প্রভাব পড়তে পারে বাংলাদেশ ভারত হোম সিরিজে, এমনটাও মত এদেশের অনেক ক্রিকেট সমর্থকের। ধরে নেন যে আমি পদত্যাগ, আমার রেডি, এটা এখনই চলে যাবে। এখন থেকে আমি যে বক্তব্য দেব সেই বক্তব্য হবে সাবেক সভাপতি হিসেবে আইসিসি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষে দেশে ফিরে এভাবে নিজের ক্ষোভ প্রকাশ করলেন সদ্য বিদায়ী আইসিসি সভাপতি মুস্তফা কামাল। আর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতি আইসিসির বিমাতা সুলভ আচরণের প্রতিবাদে মুস্তফা কামালে দৃঢ় ও দৃষ্টান্তমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের সাধারণ ক্রিকেট সমর্থকরা। ছোট টিম হিসাবে যে অবহেলিতটা হয়েছে সেটার প্রতিবাদ করছে এবং আমি এটা সাধুবাদ জানাই। ওখানে যে অবিচারটা হয়েছে এই জন্য আমি মনে করি ঠিক আছে, এটা মানে প্রতিবাদ জানানোর একটা ভাষা। আইসিসি সভাপতি থাকাকালীন সে আইসিসির বিরুদ্ধে অনেক কিছু হয়তো বা বলতে পারবে না, বলতে করার কারণে হয়তো আমরা একটা অলরেডি আইসিসির ক্ষেত্রে একটা প্রেসার ক্রিয়েট করতে পারবো। ক্রিকেট বলতে এখন আইসিসি ইন্ডিয়ানরা যা করতেছে টোটালি ইটস অ্যাবনর্মাল। তবে অনেকে নীরব পদত্যাগের প্রতিবাদের বদলে আইনি লড়াইকে অনেক বেশি যুগোপযোগী হতো বলে মনে করেন। সেই সাথে শঙ্কা প্রকাশ করেন এই ঘটনার প্রভাব পড়তে পারে আসন্ন বাংলাদেশ ভারত হোম সিরিজে। আইনি লড়াইয়ে যাওয়া উচিত ছিল, কারণ এভাবে দেখা যাচ্ছে সরাসরি একদম হার মেনে নেওয়াটাই বোঝাচ্ছে। পদত্যাগ কি সমাধান না, এটার প্রপার সমাধান করে ওনার পদত্যাগের স্টেপ নেওয়া উচিত ছিল। বাংলাদেশের সাথে সিরিজ তারা গ্রহণ করতে চায় না, তারা বলে যে বাণিজ্যিকভাবে তারা লাভবান হতে পারবে না। আমার মনে হচ্ছে যদি বোর্ড এই বিষয়ে কোনো কথা বলে তাহলে অবশ্যই মনে হয় ভারতের দিক থেকে কোনো প্রভাব আসতে পারে। এই ইস্যুটাকে কেন্দ্র করে তারা হয়তোবা বলতে পারে যে আমরা আসবো নাকি। তবে সবকিছু ছাপিয়ে সকলের একটাই চাওয়া, সব বিতর্ক ও কলঙ্কের ঊর্ধ্বে থাকুক ভদ্রলোকের খেলা ক্রিকেট। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা কথা বলছিলাম দৈনিক প্রথম আলোর ডেপুটি স্পোর্টস এডিটর পবিত্র কুণ্ডুর সঙ্গে। আপনার কাছে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাইবো। একটি যে আমরা দেখলাম যে অনেকে বলছে আইনি লড়াই, আসলে সেখানে যাওয়া উচিত কিনা আহমদ মুস্তফা কামালের, এবং আরেকটি বিষয় যে আমরা জানি ক্রিকেটের একটা আলাদা স্পিরিট আছে যে পুরো বিশ্বে ছড়িয়ে যাবে একটা বৈশ্বিক খেলা, কিন্তু এখন দেখছি ক্রিকেটটা কিন্তু আসলে ব্যবসার দিকে বেশি ঝুঁকছে, যেটা আসলে ভারতই আপনি বারবার বলছেন দাদাগিরি করছে। তো এই বিষয়টাকে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না, বা কতটুকু সার্ভ করছে তারা যেই প্রিন্সিপাল নিয়ে আসলে আইসিসি গঠিত হয়েছে, তাদের সেই প্রিন্সিপাল কতটুকু সার্ভ করছে যখন তারা এরকম 10 দলের বিশ্বকাপ করতে চাচ্ছে বা এমন আচরণ হচ্ছে? হ্যাঁ, এটা তো সত্যি কথাই যে আমি ক্রিকেটের বিশ্বায়ন চাচ্ছি, আবার
14 দলের টুর্নামেন্ট থেকে আমি সেটিকে নামিয়ে আনছি 10 দলের টুর্নামেন্টে। তো এটা তো কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী। আবার বলা হচ্ছে যে না, আমরা বিশ্বায়ন করব অবশ্যই অ্যাসোসিয়েট মেম্বার যে দেশগুলো খুবই শক্তিশালী, আফগানিস্তান, আয়ারল্যান্ড, তাদের আমরা রেভিনিউ বেশি দেব, টাকা বেশি দেব। তো শুধু টাকা বেশি দিলেই তো আর বিশ্বায়ন হলো না, তাদের সহযোগিতা করতে হবে, তাদের প্রতিযোগিতায় আনতে হবে বেশি করে, বড় টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে হবে। ওই জন্য তো পোর্টারফিল্ড বলেছে যে এই পৃথিবী তো আবার ছোট হয়ে যাচ্ছে, ক্রিকেট যে এখনো গ্লোবাল গেম হতে পারেনি এই সমস্ত কারণেই। আপনি তো আগে একটি খেলার যদি বিশ্বায়ন চান তাহলে সুযোগ তৈরি করে দিতে হবে, আরো দেশ তুলে আনতে হবে। তো আস্তে আস্তে আপনি যদি 14 দল থেকে 10 দলে চলে যান তো পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, ক্রিকেট পৃথিবীও তাই, যার জন্য এটা এখনো গ্লোবাল গেম কিন্তু হতে পারেনি। এটা আমি বাইরে যে শুনেছি আর কি, ইউরোপ বা অন্য জায়গায়, দ্যাটস ইন্ডিয়ান গেম। সত্যিই তো এই সাবকন্টিনেন্টই দেখেন এটাতে ডোমিনেট করে। ইন্ডিয়ার ওই 120 কোটি মানুষ, আমাদের 16 কোটি মানুষ, পাকিস্তানের 17 কোটি, শ্রীলঙ্কার 2.5 কোটি। হ্যাঁ, তো এই সাবকন্টিনেন্টাল গেম। তো বিশ্বায়ন চাইলে তো এইভাবে হবে না, ডাবল স্ট্যান্ডার্ড। আরেকটি কথা, আইনি লড়াই যাবার যে আইনি লড়াই আসলে এটি মনে হয় আবু হেনা মোস্তফা কামাল সাহেব উনি নিজেই ভালো বুঝবেন। তিনি রাজনীতিক, সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী, সবকিছু বিবেচনা করেই এগোনো উচিত। উনি অবশ্য আজকে এই যে আমার হাতে এটা আছে, এখানে বলেনি, উনি প্রশ্নোত্তরে বলেছেন যে আমি কার বিরুদ্ধে লড়াই করব, এমন একটা পচালকের বিরুদ্ধে। এটা তো আমার রুচিতেও বাধে। এখন কিভাবে এগোবেন সেটা তার ব্যাপার, এবং উনি ক্রিকেট বোর্ডের পরামর্শ চাইতে পারেন, উনি সরকারের পরামর্শ চাইতে পারেন, উনি তার আইনজ্ঞদের পরামর্শ চাইতে পারেন। আমার মনে হয় সেটাই ঠিক হবে। আরেকটি বিষয় যে আমি বলবো যে আইসিসির এগেইনস্টে এখন কিন্তু সবাই কথা বলছে, মানে আপনি একটু আগে বললেন যে বাংলাদেশ থেকে শুরু হলো, টেলিগ্রাফে যেটা দেখেছেন, এইটা কিন্তু সত্যি কথা। আপনি যখন বন্ধু তৈরি করবেন বা আপনি যখন শত্রু তৈরি করবেন তখন কিন্তু আপনার বন্ধুও হবে। অবশ্যই মুদ্রার এপিট ওপিট। তো আজকে শ্রীনিবাসনের বিরুদ্ধে এই বিষয়টি গেল, ইন্ডিয়ার বিরুদ্ধে হয়তো আমরা কথা বলছি, আমরা অনেকে মনে করছে যে আমাদের কি হলো না হলো, কিন্তু সত্যিকার অর্থে নিরুচ্চারে নীরবে কিন্তু আমরা অনেক বন্ধুও পাচ্ছি। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তারা কি বঞ্চিত নয়? অবশ্যই। তারা কি ভারতের দাদাগিরি তাদের মেনে নিতে হচ্ছে, তারা কি ভালো মনে মেনে নিচ্ছে? পাকিস্তান কি ভালো মনে মেনে নেবে? শ্রীলঙ্কা কি ভালো মনে মেনে নেবে? আপনি তো জানেন যে অর্জুন আর রানাতুঙ্গা তো সবসময়ের জন্য ভারতের বিরুদ্ধে কথা বলে যে আইপিএল ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে, যে ক্রিকেট হলো একটা বিনোদন, আর সেই বিনোদনের মধ্যে আবার নাচ গান এনে যদি ক্রিকেট চালাতে হয় সেটা কোনো ক্রিকেট না, এটা অন্য কিছু। সেই অন্য কিছু আমরা তো জানি আইপিএল এ ফিক্সিং টিক্সিং হচ্ছে। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। সেটি হলো আইপিএল যখন চালু হলো, প্রচন্ড বড় একটা টুর্নামেন্ট, হ্যাঁ, সাজ রব, কি আলোকিত মঞ্চ, সারা দেশের মানুষ আইপিএল দেখে। আমরা না খুব কম কাভারেজ দিতাম প্রথম আলো, একদম আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা কম কাভারেজ দেব। আমি অফিসের মধ্যেও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কেন আমরা এটা বেশি কাভারেজ দিচ্ছি না, সারা দেশের মানুষ তো এটা দেখছে। আমরা বলতাম যে এইটা হলো ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট, এটা আমরা কেন এটা করব? আর তাছাড়া এর মধ্যে আরো অনেক কিছু কেঁচো খুঁড়তে সাপ বেরোবে এক সময়। তারপরে তো হয়েছে আইপিএল এ ফিক্সিং টিক্সিং হচ্ছে, এখন কি অর্থই অনর্থের মূল, হ্যাঁ, বেরোচ্ছে এইভাবে। তো দাদা আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য, এবং আশা করছি যে শেষ পর্যন্ত জল যেখানেই গড়াক এতে উপকৃত হবে আমাদের দেশের ক্রিকেট, এবং সমুন্নত থাকবে আমাদের দেশের গৌরব। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন হোম সিরিজকে সামনে রেখে খুলনার শেখ আবু নসর স্টেডিয়াম পরিদর্শন করেছেন পিসিবির সিকিউরিটি ইনচার্জ কর্নেল আজম খান। পরিদর্শন শেষে নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বুধবার সকালে বিসিবির প্রতিনিধি দলের সঙ্গে খুলনার শেখ আবু নসর স্টেডিয়ামে যান আজম খান। এ সময় তিনি মাঠের নিরাপত্তা ব্যবস্থা, ড্রেসিং রুম ও অন্যান্য সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এরপর খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। এ সময় বিসিবির প্রধান নির্বাহী, বিসিবি পরিচালক শেখ সোহেল সহ
পুলিশ, র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন পিসিবির নিরাপত্তা প্রধান। আগামী 28 এপ্রিল খুলনায় 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পাকিস্তানের সিকিউরিটি রিলেশন আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে আছেন এবং গতকালকে ওনারা ঢাকাতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে বসেছিলেন, ডিএমপি কমিশনার মহোদয়ের সাথে বসেছিলেন, আজকে কেএমপিতে কমিশনার মহোদয়ের সাথে মিটিং করেছেন। ওভারঅল যে আমাদের যেটা মনে হচ্ছে যে হি ইজ হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস। তারপরও তো কিছু থাকে, উনি হয়তো সিকিউরিটির বিষয়গুলো হয়তো আরও কিছু যদি কোনো অবজারভেশন থাকে বা কিছু থাকে সেটা আমরা আমাদের যারা আছেন তাদেরকে জানালে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড স্যার রিচার্ড হেডলে মেডেল জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর এই অর্জনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে তারই নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের কিউইদের ফাইনালে ওঠা। 2015 বিশ্বকাপের আসরে ম্যাককালামের উইলোতে একের পর এক ব্যাটিং তাণ্ডব দেখেছে ক্রিকেট বিশ্ব। এছাড়াও 2014-15 মৌসুমে তার নেতৃত্বে সব ধরনের ক্রিকেটে দুর্দান্ত খেলেছে কিউইরা। গেল বছর পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও করেন তিনি। এছাড়া এক ক্রিকেটীয় বছরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত 1000 রান, যা নিউজিল্যান্ডের ক্রিকেটে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ম্যাককালামই করেছেন। এছাড়া নিউজিল্যান্ডের বর্ষসেরা ব্যাটসম্যান হিসেবে পুরো বছরে দুর্দান্ত খেলা কেন উইলিয়ামসন ও বর্ষসেরা বোলারের অ্যাওয়ার্ড পেয়েছেন 2015 বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ট্রেন্ট বোল্ট। অপর্যাপ্ত অনুশীলন এবং যথেষ্ট সুবিধার অভাবেই এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ আশানুরূপ ফল করতে পারেনি বলে মনে করেন দলের ফুটবলাররা। তবে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হলে এই পার্থক্য কমে আসবে বলে মত দেন ফুটবলাররা। 27 মার্চ থেকে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের এই বাছাই পর্বের শুরুর মতো শেষটা মনোপুত হয়নি বাংলাদেশের যুবাদের। সিরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে প্রথম 2 ম্যাচে বড় হারের পর ঘরের মাঠে সমশক্তির ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রায়হানরা। সব মিলিয়ে আবারও একটি হতাশার টুর্নামেন্টটি শেষ করল বাংলাদেশের ফুটবল। জাতীয় দল ও বিভিন্ন বয়সভিত্তিক দল থেকে বাছাই পর্বের জন্য গঠন করা অনূর্ধ্ব-23 ফুটবল দলের খেলোয়াড়রা টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের প্রস্তুত করার জন্য সময় পেয়েছিলেন মাত্র 2 সপ্তাহ, যার ফলে ফুটবলারদের মাঝে বোঝাপড়াটা তেমন গড়ে ওঠেনি, যা স্পষ্ট ছিল মাঠের পারফরমেন্সে, যা কিনা রায়হানদের হারের বড় কারণ। মিনিমাম 4-5 মাস আগে একটা প্ল্যানিং থাকে ওদের, বাট আমরা হঠাৎ করে একটা টুর্নামেন্ট খেলতে চাই, কিভাবে আমরা ভালো রেজাল্ট করব। টিমটাকে যদি অনেক দিন দীর্ঘদিন প্র্যাকটিস করানো যায়, সো আমরা মনে হয় ডে বাই ডে ইমপ্রুভ করব এবং ভালো করব। যদি গাইডেন্স করা যায়, প্লেয়ারদের ট্রিটমেন্ট যদি ভালোভাবে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সামনে আরো ভালো কিছু করা সম্ভব। অনুশীলনে পর্যাপ্ত সময় না পাওয়ার পাশাপাশি ক্যাম্প চলাকালীন ফুটবলাররা বঞ্চিত ছিলেন নানা সুবিধা থেকেও। তাই যতদিন পর্যন্ত ফুটবলারদের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না, ততদিন বড় দলগুলোর সাথে পার্থক্য ঘুচবে না বলে মত দেন ফুটবলাররা। ওরা অনেক ফ্যাসিলিটি, ওদের জিম আদার্স সবকিছু ওরা অনেক ভালো, ওরা ইভেন প্রত্যেক বছর অনেক টাকা পায়, বাট আমরা ওরকম না। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা বেশি দরকার, তাহলে আমরা ভুলগুলো এবং মিস্টেকগুলো বুঝতে পারবো তাড়াতাড়ি। দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে, তো ওদের মতো আমাদের সব যদি ফ্যাসিলিটি থাকে তো হয়তো আমরা নেক্সট আরো ভালো করবো। পাশাপাশি বড় দলগুলোর সাথে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করলে এই পার্থক্য কমে আসবে বলে মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আমি প্রত্যেক আমার রেডি, এটা এখনই চলে যাবে। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে। আইসিসির অসাংবিধানিক আচরণের জন্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মুস্তফা কামাল। বললেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা একটা সময়োচিত পদক্ষেপ নিয়েছেন, ইতিমধ্যেই তিনি তার অবস্থান তুলে ধরেছিলেন। ওখানে যে অবিচারটা হয়েছে এই জন্য আমি মনে করি ঠিক আছে, প্রতিবাদ করছে এবং আমি এটা সাধুবাদ জানাই। কামালের পদত্যাগের সিদ্ধান্তকে বাহবা দিচ্ছেন দেশের ক্রিকেট প্রেমী ও সাবেক অধিনায়করা। তবে অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবার পরামর্শ। আইসিসি সভাপতির হঠাৎ পদত্যাগে দেশে বিদেশে গণমাধ্যমে ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিসি ও শ্রীনিবাসনের ব্যাপক সমালোচনা এবং অপর্যাপ্ত অনুশীলন এবং যথেষ্ট সুবিধার অভাবেই এএফসি অনূর্ধ্ব-23 ফুটবল বাছাইয়ে বাংলাদেশের ভরাডুবি, আরো বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার তাগিদ। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি সিটিসের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *STকে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।